আমি চলে আসছি। বাবা তো তুমি হেই 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 এই আকি আকি হেই হে আকি, কি ব্যাপার? কি হলো? আমার স্ত্রী আমাকে থেকে এভাবে অজ্ঞানে পড়ে গেল কেন? 10 বছর পর প্রবাস থেকে আসলাম, আমাকে দেখে সে খুশি হবে, খুশি না হয়ে সে অজ্ঞানে পড়লো কেন? এই আকি, হে আকি, 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 কি করি? ডক্টর একটা কল দিই। হ্যালো, হ্যালো ডক্টর। হ্যাঁ বলুন। আমি হচ্ছে উত্তরপাড়ার বাবু বলতেছিলাম। হ্যাঁ বাবু সাহেব বলেন কি হয়েছে? ডক্টর, আমার স্ত্রী অজ্ঞানে পড়ে গেছে। আপনি তো জানেন আমি 10 বছর পর প্রবাস থেকে এই মাত্র আসলাম, আর আমার স্ত্রী আমাকে থেকে খুশি হবে সেটাও না হয়ে সে আমাকে থেকে অজ্ঞানে পড়ে গেছে। একটু ইমার্জেন্সি আসুন আমার বাসায় প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি আপনার বাসায়। আচ্ছা 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 ঠিক আছে, রাখতেছি এখন আমি। আখি, এ আখি, আখি, এ আখি, আখি, পানি। আখি, আখি, এ আখি, আখি, এ আখি, আখি, এই, এই, এই তোমার কি হয়েছে? এ আখি, এ ওঠো, ওঠো, ওঠো। আমার মাথাটা কেমন ঘুরছে। কেন? তুমি হঠাৎ করে চলে আসলে। আচ্ছা ঠিক আছে, এ কথাগুলো আমি পরে শুনতেছি। তুমি চলো, বেডরুমে চলো, চলো। বসো, বসো, এসে পড়ো। কি হলো আমি কিছু বুঝলাম না। এই কি হয়েছে তোমার? হুম? আমি বলতে পারতেছি না, আমার মাথাটা প্রচুর ঘুরাচ্ছে। ও ডাক্তার সাহেব, আসেন আসেন, শিগগির আসেন, দেখুন তো আমার স্ত্রীর কি হয়েছে। সাহেব বসেন। ডাক্তার সাহেব, আমি 10 বছর পর প্রবাস থেকে আসলাম, আমার স্ত্রী আমাকে দেখে খুশি না হয়ে আমার স্ত্রী আমাকে থেকে অজ্ঞানে পড়ে গেছে। একটু দেখুন না ওর কি হয়েছে, দেখুন না। ঠিক আছে বাবু সাহেব, আপনি চিন্তিত হন না, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। বাবু সাহেব, আপনার জন্য তো একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? বাবু সাহেব আপনি বাইরে আসেন, আপনার সাথে কথা বলতেছি, চলো। আচ্ছা চলুন। আসো। বুঝলাম না, এখানে আবার গুড নিউজের কি আছে? আসেন বাবু সাহেব। কি হয়েছে ডাক্তার সাহেব? আমার স্ত্রী এভাবে অজ্ঞানে পড়ে গেল, আর আপনি বললেন আমার নাকি গুড নিউজ আছে। কি হয়েছে আমাকে একটু বলুন না প্লিজ। আরে আপনি চিন্তিত হবেন না, আপনি তো বাবা হতে চলেছেন। বাবা হতে চলেছে মানে? আমি তো 10 বছর প্রবাসে, তাহলে আমার স্ত্রী মা হতে যাচ্ছে, এটা কীভাবে সম্ভব? মানে আপনি কি মানে ঠিক কথা বলতেছেন? হ্যাঁ অবশ্যই, আমার 10 বছরের এক্সপিরিয়েন্স, আমি কখনো এটা ভুল করতে পারি না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমাদেরকে মিষ্টিমুখ করাবেন না? অবশ্যই, অবশ্যই আপনারা মিষ্টি মুখ করবেন। দাঁড়ান। এনেন, এখানে 1000 টাকা আছে, আপনি মিষ্টি খায়েন। জি অবশ্যই, আর আপনার স্ত্রীর যত্ন নিন, এই সময় ভারী কাজ করা যাবে না, সো একটু যত্ন নিন আর ভালো করে টেক কেয়ার করেন। আচ্ছা আচ্ছা ঠিক জি, আছে। আমি আসি তাহলে, হ্যাঁ আচ্ছা, ভালো ঠিক থাকেন। আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠিক বুঝলাম না, আমি 10 বছর পর প্রবাস থেকে আমি দেশে আসলাম, আর দেশে এসে আমার স্ত্রী আমাকে থেকে অজ্ঞানে পড়ে গেল। এখন ডক্টর এসে বলতেছে সে নাকি মা হতে চলছে, আমি নাকি বাবা হতে চলছি। এটা কীভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, আমি তাকে বুঝতে দিব না যে সে মা হতে চলছে, আমি বিষয়টা দেখবো।
আখি, আখি, এই আখি, আরে তুমি তুমি কখন এসেছো? এই যে একটু আগে আমি আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য নাস্তা করে আনছি। না না, থাক, তুমি অসুস্থ, তুমি বিশ্রাম করো। তোমার আমার জন্য নাস্তা বানাইতে হবে না। হ্যাঁ সমস্যা নেই, আমি পারবো, আমি নাস্তা বানাতে পারবো, আমি বানিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি তুমি পারো নাস্তা বানাইতে তাহলে বানাও, আমি তাহলে ফ্রেশ হই। আচ্ছা ঠিক আছে। হায় আল্লাহ, এটা কি সর্বনাশ হয়ে গেল! ও তো চলে এসেছে, ও এসে পড়েছে, তার মানে আমি এই ব্যাপারটা বেশি দিন গোপন রাখতে পারবো না। আমার পেটে যে আমার বয়ফ্রেন্ডের সন্তান, এটা যদি কোনোভাবে ও জেনে যায় তাহলে তো একবারে সর্বনাশ হয়ে যাবে। জানার আগে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমি একটা কাজ করি, ওকে ফোন দিই, দেখি ও কি বলে। হ্যালো, হ্যাঁ বলো। শোনো, সর্বনাশ হয়ে গেছে। আরে সর্বনাশ মানে? কি সর্বনাশ হয়েছে? আমার হাজবেন্ড তো বিদেশ থেকে চলে এসেছে, এখন আমি কি করব? ও মাই গড, কি বলো? তোমার হাজবেন্ড বিদেশ থেকে চলে আসছে মানে? আহ, এখন আচ্ছা শোনো, তোমার হাজবেন্ড বিদেশ থেকে কি কিছু নিয়ে আসেনি? আরে কিছু নিয়ে এসেছে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আমার আলমারিতে তো অনেক টাকা পয়সা আছে। ও তো আমার কাছেই সবসময় টাকা পয়সা যত যা আছে সব কিছুই দিছে, গয়নাগাটি অনেক কিছুই দিছে। তারপর আমি জানি যে ও আমার জন্য অনেক কিছু গোল্ডের নিয়ে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার হাজবেন্ড যা যা নিয়ে আসছে এবং তোমার কাছে যা যা আছে সবকিছু গুছিয়ে নিয়ে তুমি কালকে 14 নম্বর সেক্টর ব্রিজের ওখানে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে থাকতেই দাঁড়িয়ে থেকো, আমাকে আবার বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখো না। না না, আমি সবকিছু ঠিকঠাক করে রাখবো, তুমি আসলে আমরা বিয়েটা করে ফেলবো, তুমি আইসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা রাখি বাবু। যাই হোক, ভালোই হয়েছে, রাতের ভিতরেই সব ব্যাগপত্র গুছিয়ে রাখতে হবে, সকাল হলেই এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। যাই এখন ওর জন্য খাবার বানাই। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? ফ্রেশ হয়েছো, আমি নাস্তা দেব? না, তোমার এখন নাস্তা দিতে হবে না, আমি একটু বাইরে যাচ্ছি, ওই আমার খালার বাসায় যাচ্ছি। আমি আজকে রাত্রে আসবো না, আর কালকেও আসবো না, আর তুমি বাসায় থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তুমি সাবধানে গিও। হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। যাক, ভালো একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এখনই গিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি। যাক, ভালোই একটা সুযোগ পেয়েছি। এত টাকা, সব টাকাগুলো নিয়ে যেতে হবে। এই টাকাগুলো নিয়ে আমি ওর সাথে ভবিষ্যতে অনেক সুখে থাকবো। আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক সুখে রাখবে। এখন আর দেরি করা যাবে না, দেরি করলে ও আবার চলে আসবে। আরে কি ব্যাপার, ওর তো এইখানেই আসার কথা, এখনো আসলো না কেন? একটা ফোন দিয়ে দেখি, সেই কখন বলেছি তাড়াতাড়ি চলে এসো, কিন্তু এখনো আসেনি। হ্যালো, কোথায় তুমি? তুমি যেখানে আসতে বলেছিলে আমি তো সেখানেই এসেছি, তুমি একটু দয়া করে তাড়াতাড়ি এসো, কারণ তুমি তো জানোই আমার ব্যাগে কতগুলো টাকা, কতগুলো জিনিস, আমার না খুব ভয় করছে। তুমি একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। যদি কেউ দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, এখনো আসছে না কেন? কি ব্যাপার, ও তো এখনো আসছে না, তার মানে কি ও আসবে না?
এখন তো খুব টেনশন হচ্ছে, আসছে না কেন? কেউ যদি দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি যে কি করব, এখনো আসছে না কেন? দেড় ঘন্টা হয়ে গেল, আমি এখানে বসে আছি। কি ব্যাপার, এখনো আসছে না কেন? তার মানে কি ও আমাকে ঠকাচ্ছে? ও কি আসবে না? ও কি আমাকে কথা দিয়ে কথা রাখবে না? এখন যদি ও না আসে আমি তো বাড়িতেও ফিরে যেতে পারবো না। তাহলে আমার কি হবে? না না, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। ও আসবে, আমার বিশ্বাস ও আসবে। ও তো আমাকে অনেক ভালোবাসে, ও অবশ্যই আসবে। আমি বরঞ্চ আরেকটু অপেক্ষা করি। আসবে ও, আমার মন বলছে ও আসবে। ওই তো, ও চলে আসছে। আমি জানতাম ও আমাকে অনেক ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। ও আমাকে ঠকাতে পারে না, ও আসবে। তুমি এসেছো? হ্যাঁ। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আসবে না, তুমি আমাকে ঠকাচ্ছ। আমার বিশ্বাস ছিল তোমার উপরে, কারণ তুমি তো আমাকে অনেক ভালোবাসো। তুমি আসবে। ঠিকই ধরেছো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমি কিন্তু তোমাকে ঠকাবো? আর মানে একটু জ্যাম লেগেছিল তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা জান, তুমি কি খেয়েছো? হ্যাঁ, না গো, আমি তো কিচ্ছু খাইনি। আমার পেটে না খুব ক্ষুধাও লেগেছে, আর পানির পিপাসাও পেয়েছে। আচ্ছা যাই হোক, এখন কোথায় যাব আমরা? আমরা যেখানে যাচ্ছি সেখানে সব কিছু রেডি আছে, আমরা শুধু যাব আর বিয়ে করে ফেলবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাদ দাও সেসব কথা। তোমাকে যা যা আনতে বলেছিলাম তা কি আনছো? স্বর্ণ গয়না টাকা পয়সা সব কিছু আনছো? হ্যাঁ, সবই এনেছি, স্বর্ণ গয়না অলংকার সব এনেছি, আর সাথে অনেক অনেক টাকা এনেছি। আমাদের আর কোনো কষ্ট হবে না। তাই নাকি? আচ্ছা দেখি তো কি কি আনছো। দেখো তুমি, সব টাকা পয়সা নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, শোনো, হ্যাঁ। তুমি তো নাস্তা পানি কিছুই করো নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার দাবার কিছু নিয়ে আসি, ঠিক আছে? আর তুমি আমার জন্য এখন খাবার আনতে যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, খাবারটা নিয়ে আসো। না না, এই ব্যাগটা আমার কাছে থাকুক। এখানে অনেকজন মানুষজন আছে, এখানে অনেক ভয়ের একটা ব্যাপার আছে। ব্যাগটা আমার কাছে থাকুক, তুমি এখানে বসো, আমি খালি যাবো আর আসবো। হ্যাঁ, তুমি এই ব্যাগ নিয়ে খাবার আনতে যাবে মানে? আরে সমস্যা নেই, আমি ব্যাগ নিয়ে বসতে পারবো। দেখেছো তো এতক্ষণ ধরে আমি বসেছি, কোনো সমস্যা হয়নি। হবেও না, তুমি আমার কাছে ব্যাগটা দাও। আরে সোনা জাদু, তোমাকে আমি কত ভালোবাসি, তুমিও তোমাকে ভালোবাসো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, বিশ্বাস করব না কেন? আমি তো তোমাকে অনেক বিশ্বাস করি। বিশ্বাস করি বলেই তো আমার সংসার রেখে আমি তোমার কাছে চলে এসেছি। তাছাড়া তোমাকে আমার একটা খুশির খবর দেওয়ার আছে। কি সেটা? সেটা হলো, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি 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 তো তুমি কি খুশি হওনি? না না, আমি তো খুশি হয়েছি। তুমি তোমার সন্তানের বাবা হতে চলেছি আমি, এটা তো খুশির সংবাদ। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ব্যাগটা সাবধানে রেখো। হ্যাঁ ঠিক আছে জান, তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, দেরি করো না কিন্তু। এখানে এমনিতেই কোনো মানুষজন নেই, একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা জান, আমি যাবো আর আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাটা। তাড়াতাড়ি এসো কিন্তু। পাগল একটা, আমি বরঞ্চ এখানে একটু বসি। কি ব্যাপার, ও গেছে তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখনো আসতেছে না। না না, ও চলে আসবে। আমি কি সব ভুলভাল চিন্তা ভাবনা করছি? চলে আসবে। কেমন জানি লাগছে মনের ভিতরে। হ্যাঁ, এখনো আসছে না কেন? না না, ও চলে আসবে, কারণ ওর সন্তানের মা হতে চলেছি আমি। ও আমার সাথে কখনোই বেইমানি করবে না। ও চলে আসবে, ঠিক সময় মতো চলে আসবে। এটাও ঘুরতেছে। ও তো এইখান থেকে গেছে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে, এখনো আসতেছে না। না না, বিষয়টা মোটেও স্বাভাবিক না। ও এখনো আসছে না কেন? তার মানে কি ও টাকা পয়সা নিয়ে ও চলে গিয়েছে? ও ও আর আসবে না? না না, এ এ হতে পারে না। আমার বিশ্বাস ও আসবে। ফোন
ফোন বন্ধ বলতেছে। হায় আল্লাহ, কি সর্বনাশ হলো আমার। ফোন কেন বন্ধ? তার মানে ও আমাকে এভাবে ঠকালো। ওই ব্যাগের ভিতরে আমার হাজবেন্ডের কষ্টের কত টাকা। আমার হাজবেন্ড সারা বছর বিদেশে কত কষ্ট করেছে, কত কষ্টের উপার্জনের টাকা, সেই টাকা ওই ব্যাগের ভিতরে, ওই ব্যাগের ভিতরে স্বর্ণ অলংকার সব কিছু, সেগুলো নিয়ে ওকে চলে গেল আমাকে ছেড়ে। হায় আল্লাহ, এখন আমার কি হবে? আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আর তাছাড়া ওর বাচ্চার মা হতে চলেছি আমি। আমি কিভাবে আমার হাজবেন্ডের কাছে সব কিছু বলবো? না না, আমার তো এখন তুমি যার জন্য অপেক্ষা করতেছো সে আর কখনো তোমার কাছে আসবে না। বাবু, তুমি এখানে? তুমি না তোমার খালার বাড়িতে গিয়েছিলে? তুমি এখানে কি করছো? আর তুমি যে ভাবছো এরকম কিছু না, আমি তো এখানে এমনিতেই এসেছি। আমার সাথে আর মিথ্যা অভিনয়টা করো না। তুমি কি মনে করেছো যে আমি কোনো কিছু জানি না? আমি না বোঝার মতো আছি। আর তুমি কি বললে যে আমি আমার খালার বাসায় গিয়েছি? না, আমি আমার খালার বাসায় যাইনি। আমি জাস্ট তোমাকে পরীক্ষা করার জন্য আমি সব কিছু লুকাই লুকাই আমি দেখেছি। আর আমি এটা কখনো ভাবতে পারি নাই যে আমার স্ত্রী আমার অবর্তনে বাইরের একটা ছেলেকে নিয়ে বাসায় সময় কাটাচ্ছে এত বছর, এবং বাইরের ওই ছেলের সন্তান আমার স্ত্রীর গর্ভে। ছি, তুমি আমার না ভাবতেও অবাক লাগতেছে, আর তোমার সাথে কথা বলতেও না আমার কেন জানি ঘৃণা করতেছে। আমি কাকে কাকে আমি আমার সহধর্মিণী বানালাম, কাকে আমি আমার হৃদয়ে জায়গা দিলাম, আর কার জন্য আমি প্রবাসের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলাম? দেখো, আমি না সবটা বুঝতে পেরেছি। আমি একটা ধোঁকাবাজের পাল্লায় পড়েছিলাম। শোনো না, এই বিষয়টা তো কেউ জানে না, তুমি আর আমি জানি। আমি না আজকেই গিয়ে আবাসন করিয়ে নিব, আর এই বাচ্চা নষ্ট করে ফেলবো। তারপর আমরা আবার সুখে শান্তিতে সংসার করব। তুমি আমাকে ক্ষমা করে দাও না। চুপ থাকো। তুমি কি একটা মানুষের জীবন দিতে পারবে? তুমি কি একটা মানুষের জীবন দিতে পারবে? বলো বলো বলো। না। আর কেউ দেখুক আর না দেখুক, উপরে আল্লাহ দেখেছে। তুমি যে কাজটা করেছো এটা জিনা করেছো। তুমি জিনা করেছো, আর জিনা করে তুমি বলতেছো তোমার পেটের বাচ্চাকে তুমি মেরে ফেলবে। এই বাচ্চা কি তুমি দিতে পারবে? বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই একটা বাচ্চার জন্য কত মানুষ রাস্তায় রাস্তায় কান্দে বেড়ায়, আর তুমি কি করছো? তুমি বাইরের থেকে একটা ছেলেকে এনে বাসায় তার সাথে থেকে তোমার গর্বে তার বাচ্চা রাখছো। ছি ছি ছি, তোমার সাথে কথা বলতে না আমার রুচিতে বাড়তেছে। এই যারা প্রবাসে থাকে, যারা প্রবাসের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, তারাই জানে টাকাটা কতটা মূল্যবান। আর ওই প্রবাসীর টাকা দিয়ে তুমি দেশে থাকে তুমি এত ফুটানি করছো, এত সাজুগুজু করছো, এত জিনিসপত্র কিনছো তোমার নিজের জন্য, নিজের রূপচর্চা করার জন্য, আর বাইরের থেকে ছেলে এনে রুমির সময় কাটিয়েছো। আর সেই প্রবাসীর টাকা তুমি এইসব ছেলেদেরকে খাইয়েছো। আর কি করছো? ওই ওই প্রবাসীদের টাকা নিয়ে তুমি ফুর্তি করছো। ছি। এই টাকা উপার্জন কর তুই। আমার প্রতিটা টাকার হিসাব তোমার দিতে হবে। আমার টাকার হিসাব তোমার দিতে হবে। আমি আমি গতকালকে আমি বাসায় আছি, গতকালকে আমি বাসায় অনেক টাকা স্বর্ণ অলংকার আনছি, আর সেই টাকা স্বর্ণ অলংকার নিয়ে তুমি বাসা থেকে পালিয়ে এখানে চলে আসছো শুধুমাত্র এই বাটপাস ছেলের জন্য। আর সেই বাটপাস ছেলে তোমার সব টাকা পয়সা সব কিছু লুটে নিয়ে চলে গেল। তুমি আমাকে ক্ষমা করে দাও না। দেখো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো একটা ভুল করে ফেলেছি। এখন তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও, তাহলে তো আমার সুসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি না আমাকে কত ভালোবাসো, তুমি তো আমাকে অনেক বিশ্বাস করো, অনেক ভালোবাসো। আমি জানি আমি তোমার বিশ্বাসের ঘরে আগুন ধরিয়ে দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি ও যে আমার সাথে এত বড় প্রতারণা করবে। আমি কখনোই বুঝতে পারিনি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে আমি ক্ষমা করব? আর তুমি কি বললে তোমার সুসাইড করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের না এই দুনিয়াতে বেঁচে না থাকাটাই ভালো। তোমাদের মতো মেয়েদের না সুসাইড করে মরে যাওয়া ভালো।
কারণ যে স্ত্রী ঘরের স্বামী থাকার পরেও বাইরের থেকে একটা ছেলে আইনে সময় কাটায়, তার তার সন্তান তোমার গর্ভে ধারণ করো, সেই স্ত্রী না এই দুনিয়ার মুখ না দেখাচ্ছে সুসাইড করে মরে যাওয়া ভালো। আর তুমি কি বলছো তোমাকে মাপ না, তোমাকে মাপ করা যায় না। তুমি যে অন্যায় করেছো, আমি এটা অন্যায় বলবো না, তুমি এটা অপরাধ করছো, এটা অপরাধ। অপরাধ কখনো না মাপ করা যায় না। তুমি যদি অন্যায় করতে তাহলে আমি একটু ভেবে দেখতাম সে অন্যায় করেছে, একবার একটা মানুষকে সুযোগ দেওয়া যায়, কিন্তু তুমি তো সেটা করো না, তুমি তো অপরাধ করছো। অন্য একটা মানুষের তুমি তার সন্তান তোমার গর্ভে ধারণ করেছো, ছি। আর তুমি বলতেছো সে বাচ্চাটাকে তুমি মেরে ফেলবা। এই তুই যে তার সাথে জিনা করে একটা গুনাহ করেছিস, আর তার বাচ্চা পেটে ধারণ করে আরেকটা জিনা করেছিস, আর তাকে মেরে ফেলাটা না, ওই বাচ্চাটাকে মেরে ফেলা না আরেকটা জিনা এবং অপরাধ করবি তুই। শোন, আল্লাহ না তোকে মাফ করবো না, আল্লাহ তোকে সবাই মাফ করবে না। এই তুই নিজের বিবেকের কাছে প্রশ্ন কর, তুই কত বড় তুই অন্যায় করেছিস। আমার না আর কোনো কিছু বলার নাই, আর কোনো কিছু বলার নাই। আর তোর মুখখানা আমি দেখতেও চাই না। তুই আমার সব টাকা পয়সা যা যা নিয়েছিস সব জিনিসের হিসাব আমার মিটাই দিবি, এটা আমি চাই। আর তুই আর কোনো দিন আমার সামনে আসবি না, আমি তোর মুখখানা আর দেখতে চাই না। তোর মতো স্ত্রী, যে স্ত্রী ঘরের স্বামী থাকার পরও বাইরের পরপুরুষ নিয়ে সময় কাটায়, সেই স্ত্রী কিন্তু না কখনো সংসার করা যায় না, বুঝছস? কথায় আছে না, নেমে মশা কানা মামা অনেক ভালো। হয়তোবা আমি বিয়ে করতে পারবো, তোর মতো নারী না আমাকে যে শিক্ষাটা দিলি, এই শিক্ষার থেকে আমি না আর কোনোদিন কোনো মেয়ের দিকেও তাকাইতে পারবো না। কোনোদিন না বিয়ে নামক এই কথাটা আমি আর শুনতে পারবো না। কারণ কি, বিয়ের কথা শুনলে না আমার কলজটা কেঁপে উঠবে, মনে হবে যে আসন ভেঙে আমার মাথায় পড়েছে। আমি আর কোনোদিন বিয়ে করবো না। যে সাজাটা, যে কষ্টটা তুই আমাকে দিয়েছিস, এই তোর জন্য তো আমি প্রবাসে গিয়েছিলাম, তোকে যেন একটু ভালো রাখতে পারি, তোকে যেন একটু ভালো রাখতে পারি। আর তুই কি করছিস? এই তুই কি করছিস? তুই, আমি প্রবাসে যাওয়ার পরে অন্য ছেলেকে নিয়েছি। এই তোর কি বিবেকে বাধা দিল না? বল, এই তোর কি ভালোবাসতাম না আমি? বল, কোনোদিন ভালোবাসাকে কমতি দিয়েছি তোকে আমি? বল, ভালোবাসার কি অভাব দিয়েছি? আমার জন্য কি একটু একটু নিজেকে কন্ট্রোল রাখতে পারিস নাই? যে আমিও তো একজনকে ভালোবাসি। কি তুই কি আমাকে ভালোবাসতিস না? আমার তো ভালোবেসে বিয়ে করেছিলাম। কে বল, কে তুই কি আমার ভালোবেসে বিয়ে করিস? ঠিক, আমি কি তোকে ভালোবেসে বিয়ে করিনি? তাহলে আমার সাথে এটা কেন করলি তুই? এ বল, এটা কেন করলি তুই আমার সাথে? এই কথা বল। আমি কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই। আমি যা করেছি সেই অপরাধ আমার অযোগ্য। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, সেই ভুলের শাস্তি শুধু মৃত্যু, মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুই না অন্যায় করেছিস, তা আমি কি অন্যায় করেছি বল? আমি কি তোকে বিয়ে করে কি অন্যায় করেছি? আমি কি তোকে ভালোবেসে কি অন্যায় করেছিলাম? আমি কি তোর ভালোবাসার মর্যাদা রাখি নাই? আমি কি তোর স্ত্রী মর্যাদা দিই নাই? বল, এই বল, তোর জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করি নাই? বল, তোর জন্য আমি আমার পরিবারকে ত্যাগ করেছি শুধুমাত্র তোকে একটু ভালো রাখার জন্য, তোকে ভালোবাসি বিলে। আমি কখনো আশা করি নাই যে আমি যাকে আমার জীবনের ছাড়া বেশি ভালোবাসলাম, সেই মানুষটার দিন শেষে আমাকেই ঠগাইল। সেই মানুষটার দিন শেষে আমাকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। আর সেই মানুষটার দিন শেষে আমারই অর্থ সম্পদ, টাকা পয়সা রাস্তায় একটা ছেলেকে বিলিয়ে দিল। আর টাকা পয়সা তো দূরের কথা, টাকা পয়সা তো দূরের কথা, তার সাথে বিছানায় ঘুমিয়ে তার সন্তান গর্ভে ধারণ করলি। ইস, তুই এটা কি করলি রে? বল, তুই এটা কি করলি বল? থাক, আমিও না তোর সাথে কথা বলতে চাই না। এখন থেকে না তোকে ভোলার চেষ্টা করব। আমি ভুলে যাব আমার অতীতকে, আমি ভুলে যাব যে তুই আমার প্রিয় মানুষটা ছিলি, আমি ভুলে যাব। থাক থাক, আমার সামনে কোনোদিন আসবি না, তোর মুখখানা আমি কোনোদিন দেখবো না, তুই আমার সামনে আসবি না। হে আল্লাহ, আমি এটা কি করলাম? আমার এত সুন্দর সোনার সংসার আমি নিজের হাতে জ্বালিয়ে পুড়িয়ে দিলাম। আজকে একটা বাইরের ছেলের জন্য আমি আমার স্বামীর মনে কষ্ট দিলাম। আমি এখন কি করব আল্লাহ, তুমি বলে দাও আমি এখন কি করব?